নিউটনের সূত্র এই চ্যাপ্টারে প্রথমে চ্যাপ্টার 4.1 এ আমরা যাই। 4.1 এ একদম আগেকার যে জিনিসগুলো ছিল, যে কারণ সমান সমান ফলাফল, এই জাতীয় যে ব্যাপারগুলো ছিল আসলে সেটাই আছে, যে অনেকগুলো বল যদি একসাথে ক্রিয়া করে তাহলে সবগুলা বল মিলেই আসলে যে গতিটা সৃষ্টি হচ্ছে সেই গতিটা দেবে। আসলে এটাকে এইভাবে চিন্তা করা যায়, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, এই জিনিসটাকে এইভাবেই পুরো জিনিসটাকে চিন্তা করা যায়। কিরকম আমরা যদি বলি যে এখানে একটা বিষয় খুব ভালো করে জানা দরকার। ধরা যাক এই একটা বস্তু যার উপরে এদিক থেকেও বল প্রয়োগ করা হচ্ছে এফ নামে, আর এদিক থেকে আরেকটা বল, ধরো এটা হচ্ছে F2, এটা F1, এটা F2, এরকম বল প্রয়োগ করা হচ্ছে। আমি দেখলাম বস্তুটা এদিকে সরে যাচ্ছে। আমার কোয়েশ্চেন হচ্ছে, যদি আমরা দেখি যে বস্তুটা এদিকে সরে যাচ্ছে তাহলে কে বড়, F1 বড় নাকি F2 বড়? এটা জাস্ট প্রশ্ন। এটার উত্তর কি হবে? অনেকেই যেটা ভাবে যে তার মানে নিশ্চয়ই F2 বড় হবে। আসলে এটা বলা যায় না। একটা বস্তু কোন দিকে যাচ্ছে এটা দেখে আসলে আইডিয়া করা যায় না যে কোন বলটা বড় হবে। এটা ডিপেন্ড করে আসলে যে তার গতি কিভাবে চেঞ্জ হচ্ছে, এটার উপর আসলে পুরো জিনিসটা ডিপেন্ড করে। আসলে বোঝাই একটু একটু। ধরা যাক আমি একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলাম। উপরের দিকে যখন বস্তুটা উঠছে, আমরা কি বলতে পারি যে তার উপর লব্ধি বলটা কোন দিকে ক্রিয়া করছে? আসলে তার উপর লব্ধি বলটা কিন্তু নিচের দিকে না, উপরের দিকেই আসলে লব্ধি বল, না সরি, তার উপর লব্ধি বলটা কিন্তু উপরের দিকে না, লব্ধি বল নিচের দিকেই। তারপরও সে উপরের দিকে উঠছে। লব্ধি বল নিচে হলেও সে উপরে উঠবে, হ্যাঁ উঠবে, কিন্তু তার ত্বরণ কাজ করবে নিচের দিকে। লব্ধি বল যেদিকে হয় তার ত্বরণটা সেদিকে কাজ করে। এই বস্তুটা প্রত্যেকটা মুহূর্তে কোন দিকে যেতে চাইছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। আমার কাছে ত্বরণ ব্যাপারটা ফিজিক্যালি বলতে গেলে মনে হয় যে একটা বস্তুর মধ্যে, বস্তুর ভিতরের ইচ্ছা, তার মনের ইচ্ছা যে সে কোন দিকে আসলে যেতে চায়। একটা বস্তুকে আমি যদি উপরে ছুড়ে দিই, সে কিন্তু উপরে সবসময় যেতে চায় না, তার যাওয়ার ইচ্ছাটা হচ্ছে নিচের দিকে, যে কারণে সে আস্তে আস্তে তার গতিটা কমাতে থাকে। এই গতি কমাতে থাকা মানেই হচ্ছে সে আসলে যেতে চায় নিচের দিকে। সে যেদিকে যেতে চায় সেদিকে তার গতি আস্তে আস্তে বাড়াতে থাকবে, এটি স্বাভাবিক। যেমন আমরা সরল দোলকের কথা চিন্তা করতে পারি, সেখানেও এই ঘটনাটা খুব ইজিলি বোঝানো যেতে পারে যে এই যে একটা বস্তু সরল দোলকের ক্ষেত্রে কি হয়, যখন এই সরল দোলকটাকে আমি আস্তে করে টেনে ছেড়ে দিলাম, ইনফ্যাক্ট সরল দোলকের সবসময় ত্বরণটা হচ্ছে মাঝখানকার অবস্থানে, সে যেতে চায়, এটা হচ্ছে তার বাড়ি, সে সবসময় বাড়িতে আসতে চায় এই জায়গায়। তো আমি যখন ওখান থেকে টেনে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে সে খুব খুশি যে আমি বাড়িতে যাবো, আমি বাড়িতে যাবো, তার ত্বরণ কিন্তু এদিকে কাজ করছে, তার ত্বরণ এদিকে কাজ করছে, করতে করতে যখন সে এখানে পৌঁছে যায়, দুঃখের বিষয় হচ্ছে সে বাড়িতে পৌঁছে গেলেও তার গতি এতই বেশি হয়ে যায় যে সে বাড়িতে স্থির দাঁড়িয়ে থাকতে পারে না। মানে হয়তো এখন যাচ্ছিল, এখন যেতে 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 এই জায়গাটায় আসার পরে সে আস্তে আস্তে বাড়ি ছাড়িয়ে আরো পিছন দিকে চলে যায়, অন্যদিকে চলে যায়। তখন তার মনে আবার কি হবে? তার মনে হবে যে না, আমি আবার বাড়ি যাবো। আস্তে আস্তে কিন্তু তার কি হচ্ছে, তার ত্বরণটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকছে। সে যত দূরে যাবে তার মধ্যে ত্বরণটা তত বেশি, তার মধ্যে ইচ্ছাটা তত বেশি প্রবল, তার মধ্যে প্রচন্ড ইচ্ছা করছে যে আমি বাড়িতে যাবো, আমি এখান থেকে এই পজিশনে যাবো। যখন সে এখানে আসে তখন তার ত্বরণ জিরো, তখন তার আর কোনো ইচ্ছা নাই, কারণ সে বাড়িতে পৌঁছে গেছে। কিন্তু তার ইচ্ছা না থাকলেও কিছু করার নাই, কারণ তার বেগ অলরেডি অনেক বেশি বেড়ে গেছে, ফলে সে তখন আবার ওইদিকে যেতে থাকবে। বাট তখন যত দূরে যাবে তত বেশি হোম সিকনেস বাড়তে থাকবে, তার বাড়ির প্রতি টান বাড়তে থাকবে। সো অনেক এই পজিশনে যখন যাবে একদম কর্নারে, তখন তার ত্বরণ সবচেয়ে বেশি হবে। ত্বরণ সবচেয়ে বেশি হলেও সেই পজিশনে আবার বেগ শূন্য। যেমন আমরা সেটা নিয়ে না বলি, একটুকু বলার চেষ্টা করি যে আসলে লব্ধি ত্বরণ কোন দিকে, ত্বরণের উপর ডিপেন্ড করে আসলে বলা যায় যে বলটা কোন দিকে আছে। এই দিকে গেল বলেই যে তার সবসময় এইদিকে এই বলটা বেশি, এটা বলে দেওয়া যায় না। যদি F2 বেশি হয়, আরেকবার বলছি আমি কথাটা, F2 যদি বেশি হয় তাহলে এদিকে তার বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা যদি দেখি যে F2 দিকে বেগটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এদিকে যাচ্ছে ঠিকই কিন্তু তার বেগটা কমে যাচ্ছে, তার মানে আসলে তার ওইদিকে যাওয়ার ইচ্ছা নেই, তার যাওয়ার ইচ্ছা আসলে এইদিকে। সো এটা ডিপেন্ড করছে এই জিনিসটার উপরে। এখন সেম অ্যাপ্রোচটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, একটা বস্তু যখন কাদার মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে যখন সে কাদার মধ্যে ঢুকে যাচ্ছে সে কি আসলে অনন্তকাল ধরে ঢুকে যাচ্ছে নাকি থেমে যাচ্ছে কিছুক্ষণ পর? কিছুক্ষণ পরে সে থেমে যাচ্ছে। অর্থাৎ কাদার মধ্যে যখন সে নিচের দিকে ঢুকে যাচ্ছে তখন কিছুক্ষণ পরে কিন্তু তার গতি থেমে, মানে তার গতিটা থেমে যাচ্ছে। তার মানে হচ্ছে সে আসলে নিচের দিকে যেতে চাইছে না, সে তার যাওয়ার ইচ্ছা আসলে উপরের দিকে। এই জায়গায় লব্ধিটা কিন্তু এই বরাবর। তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে তার একটা বল হচ্ছে নিচের দিকে, যে তার ওজন প্রচন্ড, ওজন কি চাইছে, তাকে নিচের দিকে ঠেলে দিতে চাইছে, আর কাদা কি চাইছে, তাকে উপরের দিকে ঠেলতে চাইছে। এখন কে বড় এখানে, আর বড় নাকি ডাব্লিউ বড়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সে আসলে নিচের দিকে অনন্তকাল যেতে চাইছে না, সে থেমে যাচ্ছে আস্তে আস্তে, তার ত্বরণ কিন্তু নিচের দিকে বরাবর হবে না, বরং তার ত্বরণ হবে কোন দিকে? তার ত্বরণ হবে উপর বরাবর। দ্যাট মিনস আর কাদার চাপ যেটা সেটাই আসলে বড় হবে। তাহলে এই জায়গায় লব্ধি যেটা হবে সেটা ডাব্লিউ মাইনাস আর হবে না, বরং আর মাইনাস ডাব্লিউ হবে। এটাই হচ্ছে এখানকার মেইন আইডিয়াটা। তার মানে আর মাইনাস ডাব্লিউ, এই যে এইটাই হচ্ছে আমাদের টোটাল লব্ধি বল এখানে কাজ করছে, এটা ইকুয়াল টু হবে কোন একটা F ইনটু এম এ। তার এখানে যে লব্ধি ত্বরণটা হবে সেটা হবে
এইটা, দ্যাট মিন্স আর এর মান হবে আসলে mg প্লাস ma। সেম কথাটা আমরা এইভাবে চিন্তা করি যে যখন একটা বস্তু লিফটের মধ্যে নিচে নামছে, একটা বস্তু এরকম ভাবে ছিল, সে লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে, সে লিফটটা হয়তো একটা নির্দিষ্ট ত্বরণে, এ ত্বরণে যখন লিফটটা নিচে নামছে, এ ত্বরণে যখন লিফটটা নিচে নামছে, তার সে কি ফিল করবে, তার ওজনটা কিরকম, তার ওজন বেশি ফিল করবে নাকি কম ফিল করবে, এটা আসলে আইডিয়া করা যায়। যদি একটা লিফট নিচে নামে তার কাছে ওজন আসলে কম মনে হবে, সো সে যে ওজনটা ফিল করবে সেটা হয়ে যাবে তখন জাস্ট নর্মাল যে ওজনটা সেখান থেকে এই এম এ বাদ দিলে যেটা হয়, এটা হচ্ছে তার এখনকার লব্ধি। আসলে টান এই ব্যাপারটা এখানে খুব গুরুত্বপূর্ণ। টি একটা বস্তুর টান জিনিসটা কিরকম ছোট করে বলা যেতে পারে যে বস্তুটাকে টান টান করে রাখতে যে বলটা দিতে হয় সেটাই আসলে টান। খুব সিম্পলি বলতে গেলে যে ধরা যাক এই একটা সুতা, যে সুতায় এখানে 10 কেজি ভর বাঁধা, 10 নিউটনে এখানে টানা হচ্ছে, আমরা এইভাবে বলি 10 নিউটনে টানা হচ্ছে, আর এখানে 12 নিউটনে টানা হচ্ছে, তাহলে এর উপরে যে লব্ধি বলটা হবে সেটা কত নিউটন, এটা আমরা সবাই জানি 2 নিউটন কোন দিকে, ওই দিকে হবে। বাট একটা ব্যাপার খেয়াল করো, আমি যদি একটা নর্মাল সুতার উপরে আমি যদি এই পাশে 1000 নিউটন বলে টানি এবং ওইদিকে 1002 নিউটন বলে টানি, তাহলেও কিন্তু লব্ধি বল কত হচ্ছে 2 নিউটনে। বাট তুমি নিচে বোঝো যে এখানে 1000 না করে 1 কোটি নিউটন আমি বললাম, আর ওই পাশে 1 কোটি 2 নিউটন বললাম, এই সুতাটাকে এটা সহ্য করতে পারবে? এই সুতা কিন্তু এত বল দুই পাশে সহ্য করতে পারবে না। অর্থাৎ এখানে ব্যাপারটাকে এভাবে চিন্তা করা যায় যে এই 2 নিউটন যে সে তো লব্ধি ত্বরণ হিসাবে, লব্ধি বল হিসাবে কাজ করলোই, বাট বাকি যে 10 নিউটন 10 নিউটন যেটা একজন আরেকজনকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, তার কাজটা কি আসলে? এই পাশে 10 নিউটন, এই পাশে 10 নিউটন, এর কাজ হচ্ছে পুরো সুতাটাকে টান টান করে ধরে রাখা, যেন ওই 2 নিউটন বল যে লব্ধি বলটা সেটা পুরো জায়গাটাতে সমভাবে কাজ করতে পারে। আমি যদি একটা মাকড়সার সুতা নিয়ে দুই পাশে, এই পাশে 100 নিউটন, এই পাশে 102 নিউটন বল দিই, এই মাকড়সার সুতা কিন্তু টিকবে না, সে কিছুক্ষণের মধ্যে এই সুতাটা কেটে যাবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। সো টান ব্যাপারটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ, যে ভিতরে টান টান করে রাখছে পুরো জায়গাটাকে। যদি এরকম হয় যে এই এতখানি হচ্ছে অনেক মোটা আর একটুকু হচ্ছে চিকন, তাহলে কিন্তু টান দুই জায়গায় সব জায়গায় সমান হবে না। বা সুতাটা যদি সমশক্ত সুতা হয়, সব জায়গায় দেখতে একই রকম, তাহলে টান সব জায়গায় সেম হবে যতক্ষণ না আমি গিট দিচ্ছি। আমি গিট দিলে সেই জায়গায় আবার টান আলাদা হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো গিটহীন সুতা আমরা নেই, তাহলে পুরো জায়গাটাতে টান শেষ পর্যন্ত একই হবে। আমরা যদি টানা শুরু করি, তাহলে আমরা এরকম একটা জিনিস নিয়ে যদি চিন্তা করি যে এই ধরনের একটা হয়তো সিস্টেম আমাদের কাছে আছে, যেখানে এটা একটা কপি কল, এখানে আর একটা কপি কল, এখানে আর একটা কপি কল, এইখানে আর একটা কপি কল, আর এই জায়গায় একটা বস্তু ঝুলছে। এইরকম যদি একটা সিস্টেম হয়, সেখানে আমাদের ইকুয়েশনগুলো কি হবে এটা বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ আসলে, যে এই জায়গায় আমরা কি ইকুয়েশন নিয়ে আসলে শেষ পর্যন্ত কাজ করবো। আচ্ছা, আমরা ব্যাপারটাকে জটিল না করে আমরা বরং এই একটুকু নিয়েই কাজ করি। যেমন এই জায়গা নিয়ে যদি আমরা কাজ করি, এখানে কি কি ইকুয়েশন পাওয়া যাবে? প্রথম জায়গা ধরলাম যে এইটার একটা ভর আছে, এটার ভর হচ্ছে m1, এই বস্তুটা যেটা, এই যে কপি কল যেটা, তার নিজের ভর হচ্ছে m2 এবং এটা হচ্ছে m3। আচ্ছা, ধরলাম এইটা হচ্ছে f1 ত্বরণের উপরের দিকে উঠে যাচ্ছে। আচ্ছা, ইনফ্যাক্ট এইটাকে আমি ধরে নিলাম f2 ত্বরণে, ধরা যাক উপরের দিকে উঠে যাচ্ছে। ধরলাম এটা অনেক ভারী, এত ভারী যে দুই পাশ থেকে একসাথে তুলে নিয়ে যাচ্ছে। আর মাঝখানে এই যে বস্তুটা, সে নিচে নামছে, ধরো f ত্বরণে, সে f ত্বরণে নিচের দিকে নামছে, সে f ত্বরণে নিচে নামছে, আর বাকি দুইটা উপরের দিকে f1 এবং f2 ত্বরণে উঠছে। এখন এই সিস্টেমটার ক্ষেত্রে ইকুয়েশনগুলো কিরকম হবে? একটা ব্যাপার নিশ্চিত, যে টানগুলো কিরকম, যে সব জায়গাতে টান সেম হবে। টান এমন একটা জিনিস যে সুতার টান সব জায়গাতেই সেম থাকে, কারণ এটা একই সুতা এবং একদম মসৃণ একটা সুতা, সেখানে কোনো গিট টিট কিছু নেই। তাহলে টানটা এখানে হবে এইদিকে, এখানে টানটা হবে এইদিকে। টান কোন দিকে হবে সেটা কিভাবে বোঝা যায়? এটাকে টান টান করে ধরে রাখতে কোন দিকে আমাদেরকে বল দিতে হয় সেটা হচ্ছে টান। আমি যদি এই টানটা নিচের দিকে দিতাম, একটা সুতা এভাবে একটা বস্তু এখানে ঝুলে আছে, ধরা যাক নর্মালি যদি এরকম একটা বস্তু এখানে ঝুলে থাকে, তাহলে আমি যদি নিচের দিকে চাপ দিই, তাহলে সেই টান টান কিন্তু আর থাকবে না, সে আরো এরকম ঢিলা হয়ে যাবে। অর্থাৎ টান করে রাখতে গেলে আমাদেরকে এই দিকে টান দিতে হবে, উল্টা দিকে, উপরের দিকে। একটা বস্তু যখন ঝুলে আছে, ধরা যাক একটা ফ্যান, ফ্যানটা নিচের দিকে কেন পড়ে যাচ্ছে না? তার মানে নিশ্চয়ই কেউ উপর থেকে টেনে ধরে আছে, তার মানে টানটা কিন্তু উপরের দিকে। একটা বস্তু যখন ঝুলে থাকে, তার টান যে বলটা, সেই বস্তুটা থাকে উপরের দিকে, সেই বলটা। সো এখানেও টানটা উপরের দিকে, এখানেও টান এদিকে, এখানেও টান সবসময় এদিকেই থাকবে। তাহলে এই জায়গায় যে সিস্টেমটা দাঁড়ালো, সেটার ইকুয়েশনটা কিরকম হবে সেটা জাস্ট একটু বলার চেষ্টা করি আমরা। এইখানে খেয়াল করো যে একটা হচ্ছে নিচের দিকে, আমি দেখতে পাচ্ছি f1টাকে উপরের দিকে ধরা হয়েছে, জাস্ট এরকমই ধরে নাও আপাতত। আমি নিচে হলে f1 এর মান শেষ পর্যন্ত নেগেটিভ আসবে। এখানে কে বেশি কাজ করছে? নিঃসন্দেহে t আর m1g, দুইটা বল আছে, তাহলে লব্ধি হচ্ছে t - m1g, এটা ইকুয়াল টু হবে m1f।
এইখান থেকে আমরা কি পাবো, এখানে ভালো করে খেয়াল করো, টোয়াইস টি এটা কিন্তু একসাথে এখানে কাজ করছে, দুইটা বল উপরের দিকে একসাথে কাজ করছে টোয়াইস টি, এবং নিচের দিকে যে বলটা সেটা হচ্ছে m2g, তাহলে m2g মাইনাস টোয়াইস টি, m2g মাইনাস টোয়াইস টি কেন বললাম, কারণ পুরো জিনিসটা নিচের দিকে নামছে, আমি আগেই বলে দিয়েছিলাম। সো এটা হচ্ছে m2f, এবং আরেকটা ইকুয়েশন এখানে পাওয়া যাবে যেটা উপরের দিকে যাচ্ছে, সেটাও আগের মতোই m3g এটা ইকুয়াল টু m3f। সো এই হচ্ছে পুরো সিস্টেমটা। এরকম এই সিস্টেম তুমি যদি বুঝতে পারো তাহলে আর যে বাদবাকি সিস্টেমগুলো আছে সেগুলো মোটামুটি অনেকটাই বোঝা যাবে। আচ্ছা, আরেকটু বলা যাক যে এই জায়গায় আরেকটা ইকুয়েশন খুব গুরুত্বপূর্ণ, সেই ইকুয়েশনটাই এখানে এক্সট্রা, যে এই f এটা কত, এটা আসলে বোঝা যায় কিভাবে, বোঝা যায় যে এই f হবে আসলে f1 এবং f2 এই দুইটার বীজগাণিতিক গড়, f1 এবং f2 এই দুইটার বীজগাণিতিক গড় হচ্ছে f। এটা কিভাবে আইডিয়া করা যায়, এটা এভাবে বোঝা যায় যে ধরা যাক আমি বললাম যে এরকম দুইটা জিনিস ছিল, আমি এখান থেকে সুতা ছেড়ে দিচ্ছি, এখানে আমার অনেকগুলো সুতা আছে, আর এই বস্তুটা অনেক ভারী, এই বস্তুটা খুবই ভারী একটা বস্তু যেটা নিচে পড়ছে। আচ্ছা, তো আমি এই পাশ থেকে যখন সুতা ছাড়লাম, আমি ছাড়লাম 4 ইঞ্চি সাপোজ, আর এই পাশ থেকে সুতা ছাড়লাম 6 ইঞ্চি, তাহলে এই পুরো জিনিসটা একসাথে কত ইঞ্চি নিচে নেমে যাবে। আমি যেহেতু এই পাশ থেকে 4 ইঞ্চি ছেড়ে দিলাম আর এই পাশ থেকে 6 ইঞ্চি ছেড়ে দিলাম, তার মানে টোটাল এখানে এক্সট্রা সুতা আসছে 10 ইঞ্চি, টোটাল 10 ইঞ্চি এই পুরো জায়গাটাতে আসছে, কিন্তু এটা তো সমানভাবে নিচের দিকে পড়ে গেছে, অর্থাৎ তার মানে এইদিকে 5 ইঞ্চি নামবে, এদিকেও 5 ইঞ্চি নামবে, দ্যাট মিন্স এই জিনিসটা নিচের দিকে সরণ, এটা কিন্তু হবে 5 ইঞ্চি, তাহলে এদিকে 5 ইঞ্চি এদিকে 5 ইঞ্চি, মোট মিলে 10 ইঞ্চি, যেটা এখান থেকে টোটাল এসেছিল। অর্থাৎ টোটালকে আমাদেরকে দুইটা ভাগে ভাগ করে নিয়ে দুই পাশে দিয়ে দিতে হচ্ছে পুরো জিনিসটাকে, অর্থাৎ এই পাশ থেকে যদি a পরিমাণে আসে, এই পাশ থেকে b পরিমাণে আসে, তাহলে নিচে নামবে বস্তুটা a প্লাস b বাই 2, কারণ এদিকে a প্লাস b, এদিকে এদিকে a প্লাস b বাই 2, এদিকে a প্লাস b বাই 2, মোট a প্লাস b পরিমাণে জিনিসটা নিচের দিকে নামবে। তার মানে এটা যখন দুই পাশে পড়ছে a আর b এর জন্য a প্লাস b বাই 2, তেমনি ভাবে আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে বেগের জন্য একই কথা আসবে, আমি আরেকবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণের জন্য একই কথা হবে, এবং এটাই বলছে যে সেই ত্বরণটা হবে f = f1 + f2 বাই 2। ধরো যে বলছে যে 50 গ্রাম, এটা হচ্ছে 50 গ্রাম ভরের এবং এটা হচ্ছে 30 গ্রাম ভরের দুইটা বস্তু একটা কপি কলের উপর দিয়ে একটা রশির দুই প্রান্তে সংযুক্ত আছে, তারা গতিশীল হওয়ার 1 সেকেন্ড পরে 50 গ্রাম ভরের যে বস্তুটা আছে সেটাকে থামিয়ে দেওয়া হলো। তো আমরা নরমালি আগে দেখি যে 50 গ্রাম ভরের বস্তুটা কিন্তু নিচের দিকে পড়তে থাকবে, এবং তার যে ত্বরণটা হবে f ত্বরণ, সেটাকে এভাবে হিসাব করা যায়, আমরা এই পাশে যদি m1 চিন্তা করতাম, ওই পাশে m2 চিন্তা করতাম, তাহলে f এর মানটা কত হয় এটা আমাদের মোটামুটি জানা, প্রথমে উপরে হয় বিয়োগফল, নিচে যোগফল ইনটু g, এটা সর্বোচ্চ মান হতে পারে g এর চেয়ে বেশি আসলে এই জায়গায় হওয়ার কথা না। ওকে, আমরা এখানে দেখি এখন যে তার মানে এই যে বস্তুগুলা তারা এটা নিচের দিকে পড়া শুরু করলো কি বেগে সেটা আমরা জানি, আসলে f = হচ্ছে 50 - 30, আচ্ছা 50 + 30, তার মানে 20 বাই 80 ইনটু g, তার মানে g এর 4 ভাগের 1 ভাগ, দ্যাট মিন্স 9.8 বাই 4, এটাকে আমরা 2.45 পাবো আসলে। হ্যাঁ, তো এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এত বেগে আমরা দেখতে পাচ্ছি, এত ত্বরণে এরা গতিশীল ছিল। তো গতিশীল থাকার 1 সেকেন্ড পরে কি হবে এটা নিয়ে হচ্ছে সমস্যা। 1 সেকেন্ড পরে কি করা হলো, এটাকে আস্তে করে একটু চেপে ধরে তারপর আবার ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো যখন 1 সেকেন্ড পরে তারা কোথায় আসলে এসে পৌঁছেছিল, আসলে সেই অবস্থানগুলো আগে চিন্তা করা যায়। একদম 0-0 যখন তার পজিশনে ছিল, একদম শুরুতে যখন এরকম করে জোর করে ধরে রাখা হয়েছে, এরপর ছেড়ে দেওয়ার সাথে সাথে যেটা হবে এটা নিচের দিকে পড়তে শুরু করবে, এর ওজন বেশি, যার ওজন বেশি সে নিচের দিকে পড়তে শুরু করবে। আচ্ছা, ওজন যখন বেশি নিচের দিকে যখন পড়তে শুরুই করে, তখন দেখা যায় ঘটনাটা কি ঘটে, 1 সেকেন্ড পরে কি হয়, 1 সেকেন্ড পরে সে যাবে টোটাল h = হাফ ft², এই টাইমটা এত দূর সে অতিক্রম করবে। আমরা 1 সেকেন্ড নিয়েই যেটা করছি, হ্যাঁ, তাহলে হাফ ইনটু f, f এর মান হচ্ছে 2.45 ইনটু t², 1², তার মানে এটা দাঁড়াবে 1.225 মিটার, এত মিটার সে নিচের দিকে পড়ে গেল। আচ্ছা, এইবার এই সময় তার বেগটা কত সেটা আমরা হিসাব করে ফেলি। এই সময় তার বেগটা হবে u প্লাস ft, f হচ্ছে 2.45 ইনটু সেকেন্ড, আচ্ছা ওকে, তার মানে 2.45 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার এই অবস্থার বেগ। ওকে, 2.45 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার বেগ। এখন কখন তারা আবার
স্থির হয়ে যাবে। আমরা খেয়াল করি যখনই আমি এই বস্তুটাকে ছেড়ে দিলাম, আসলে এটা খুব ইন্টারেস্টিং, বস্তুটাকে যখনই আমি চেপে ধরলাম, ধরার সাথে সাথে যেটা হয়েছে টানটা নষ্ট হয়ে গেছে, কারণ এটা চেপে ধরার সাথে সাথে এটা তখন 2.45 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠতে শুরু করেছে। 2.45 সেকেন্ড বেগে সে উপরে উঠতে শুরু করেছে। দেন আমি যখন ছেড়ে দিয়েছি এটা আরেকবার নিচে পড়তে শুরু করেছে, এবং তারপর কিছুক্ষণ পরে তারা আবার টানটান হয়েছে। কখন আবার তারা টানটান হবে? আবার তারা আসলে কখন টানটান হবে সেটাকে এইভাবে চিন্তা করা যায় যে আবার আসলে টানটান হবে যখন তাদের এই বেগটা যেটা ছিল, যেই বেগে তারা এটা শেষ করেছিল, এই যে যেই বেগে, সেই বেগটা যখন আবার সে প্রাপ্ত হবে, সেই জায়গায় গিয়ে এটা শেষ হবে। তার মানে আমরা এখানে এভাবে চিন্তা করতে পারি যে ব্যাপারটাকে এইভাবে চিন্তা করা যাক যে এই 2.45 এই বেগটা নর্মালি সে কখন আবার গেইন করবে, এবং 0 থেকে ওই বেগটা আবার কখন সে গেইন করবে, এটা জাস্ট একটু খেয়াল করে ফেলা যায়। এটা হচ্ছে v = u + gt, দ্যাট মিনস 2.45, এটা হচ্ছে 9.4 t, তার মানে t এর মান হচ্ছে 0.25 সেকেন্ড। অর্থাৎ 0.25 সেকেন্ড পরে তারা আরেকবার আগের জায়গায় মোটামুটি ফিরে আসবে। সো 0.25 সেকেন্ড পরে তারা আবার আগের জায়গায় ফিরে আসবে।